আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। চিরবঞ্চিত এক মানব সমাজ পথের ধুলায় পড়ে রই। স্বাধীন হয়েছে এই স্বদেশ ভূমি, আমাদের স্বাধীনতা কই? এই দুঃখের সত্য দলি কোন মঞ্চে করব পেশ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। মিটিং মিছিল রাজনীতির খেলা, কত সরকার কত দল, পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি, চোখে নিয়ে এসে নদী জল। আর স্বার্থে হয়েছে মাগো এই অসম পরিবেশ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও। Holy shit! Shit! গণভবন থেকে জাস্ট ও মাই গড গাইস, যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, নর্থ সাউথ ইউনিভার্সিটি শহীদ করলাম আজকে, আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম তোমরা গুলি করো, গুলি করো, মেরে দাও। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে আসে কান পেতে আজও শুনি। লাইকি সম্মানিত প্রবাসী ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভিডিওটা ধাক্কা দিবেন না ভাই। আপনাদের কাছে একটু অনুরোধ নিয়ে আসছি আমি, অনুরোধ। এই সরকারকে দেখা দিতে হবে 1,30,00,000 প্রবাসী কি করতে পারে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য কি করতে পারে এটা দেখাই দিতে চাই আমরা প্রবাসীরা। যদি আমরা একতাভাবে কাজ করি,
আমরা রেমিটেন্স পাঠাবো না যতদিন আমাদের ভাইয়ের হত্যার বিচার না হবে, যতদিন এ কোটা বাতিল না হবে, বাংলাদেশের মানুষকে কথা বলা অধিকার না দেওয়া হবে, ততদিন কোন রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না। কথাটা মনে রাখবেন। আপনি প্রবাসী, আপনার বাপদাদার টাকা দিয়ে প্রবাসী আসছেন, কোন সরকার বর্তমান সরকারের আমলে আমি এই সরকার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না। কিন্তু হ্যাঁ, একটা আপত্তি ছিল, নির্বাচনে আমাকে আগে আওয়ামী লীগের বিশিষ্ট একজন নেতা আমাকে 10 কোটি টাকা, একটি প্যারাডো গাড়ি, একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে, বিনিময় জিয়াউর রহমানকে খুনি বলতে হবে, আর খালেদা জিয়াকে 3 টাকা 2 কোটি টাকা আত্মসাৎ করেছে, তারেক রহমান চোর, আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে। আমি না, শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই, কিসের জাতির পিতা? আমি মুসলমান, আদম আমাদের আদি পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর শেখ মুজিব হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক কাফেরের জাতির পিতা, রাজাকার জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হতে পারে না। আমার বাসা মাসা নাই, আমি যেখানে রাই সেখানে কাই, আমার ঘর বাড়ি নেই, আমি মানিকগঞ্জের কৃষি তাই আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব, কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে, কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না, সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব, কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না। কালকে আমি আবার যাব। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে। মুক্তিযোদ্ধার নাতি, সে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই, তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। কোটার মাধ্যমে অযোগ্য একজন ডাক্তার নিয়োগ দিবেন, তখন ডাক্তারের হাতে রোগী মারা যাবে। যখন আপনি একজন ইঞ্জিনিয়ার, অযোগ্য ইঞ্জিনিয়ার আপনি নিয়োগ দিবেন, সে চাকরি পাবে, তখন দেশের স্থাপনা ভেঙে পড়বে। যখন অযোগ্য শিক্ষক হবে, শিক্ষার্থীরা শিক্ষা পাবে না। অযোগ্যরা যখন দেশের বড় বড় জায়গায় যাবে, দেশ দুর্নীতিতে ভরে যাবে, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, দেশ নষ্ট হয়ে যাবে, দেশ স্বৈরাচারে ভরে যাবে। আমি যদি প্রথমে কোটার সংজ্ঞায় যাই, কোটা হচ্ছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য। স্বাধীনতার 53 বছরে এসে মুক্তিযোদ্ধার পরিবার বা তাদের নাতি নাতনিরা অনগ্রসর জনগোষ্ঠীর আওতায় পড়ে না যে তাদের কোটা প্রয়োজন হচ্ছে। স্বাধীনতার 53 বছরে মুক্তিযুদ্ধের পরিবারকে এই 53 বছরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এরপরে কোনোভাবেই মুক্তিযোদ্ধার পরিবার অনগ্রসর নয় যে তাদের কোটার প্রয়োজন হবে। কিন্তু বললাম, প্রধানমন্ত্রী আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন, আমরা প্রধানমন্ত্রীকে সংবিধান দেখাচ্ছি। প্রধানমন্ত্রী হাইকোর্টের কথা বলছেন, আমরা সংবিধানের কথা বলছি। সংবিধানে সুযোগের সমতা আছে। আমরা মেধাভিত্তিক নিয়োগ চাই এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে আসলেই যারা অনগ্রসর জনগোষ্ঠী, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা আদিবাসী, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা শুধু চাচ্ছি তাদের জন্য কোটাটা বহাল থাকুক একটা ন্যূনতম পর্যায়ে। আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক, তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে, সেটা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাস করাতে পারে। তো যতদিন যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে, আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে। তো যতদিন পর্যন্ত আপনি এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবো। একটা ইকুইটি আনতে হলে কোটার প্রয়োজন আছে, সেটা
তারপর প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেইটার বিরুদ্ধে কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা যে বল, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল, কিন্তু তার নাতিপুতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক। কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না, একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলির বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে, তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে, নাতিপুতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক। আর আমরা একেবারে কোটা বিরোধিতা করছি না, কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন, প্রতিবন্ধী কোটা, তারপরে আমাদের উপজাতি কোটা, সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি। তো আমরা যে 5% কোটা কিন্তু আমরা রেখেছি, তো এই 5% কোটা আমরা চাই, এর বেশি আমরা কিছু চাই না। আর আমি একটা নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি, কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, মানে স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী, তখন নারীর ক্ষমতা নাই বা নারী পিছিয়ে আছে, এটা একেবারে অযৌক্তিক একটা কথা। তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি। লাইকি আপনাদের যদি সম্মান থাকে আমরা এটা বলে বেরোচ্ছি, লাঠি চার্জ করবেন না, ডিরেক্ট গুলি করবেন। লাইকি মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন। আকাশের মতো বাধাহীন, মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন, মোরা মন। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। এখনো কৃষক শ্রমিক জনতার মাঝে তোমার প্রতিধ্বনি, আর ওই পাখিদের কলরবে ভেসে। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি। আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই আপনি কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় কি আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 উপর 34 বলেন 36 বলেন কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন সে জানতো। আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস, আপনি সিনিয়র বলবে আপনি কোন থানা কি মেধা। লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের, আজকে মেম্বারস নিয়ে আসি, যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? মারছে কুত্তাও একটা স্বামী বাড়ির সামনে মারে না, বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা করেছেন? মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাস্ট খালি ভাই কালকে কইছিলেন বাড়ছে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে। হ্যাঁ আমার বাড়ছে যে কয়বার, কোথায় ছিলেন? মারি ফেলেন আমাদেরকে, থাকতে চাই না আমরা। এমনি রাজাকার ভাই, আমিও রাজাকার হয়ে গেছি ভাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই। ভাই আমরাও রাজাকার, কিন্তু মেরে ফেলেন, মেরে ফেলেন, আপনারা সবাই মুক্তিযোদ্ধা, মেরে ফেলেন। শুনেন শুনেন, মরে যাই আমরা। যমুনা আছে বলে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমার ভার্সিটিতে আমাকে যেতে দিবেন না কেন? আপনি কইছিলেন তোর মধ্যে জানাবে চুরি আছে, চুরি বলো, চুরি আছে, চুরি বলো, করে দেয়, চুরি করে দেয়, চুরি করে দেয়, চুরি করে দেয়।
আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। আপনাদের সাথে আর যদি গুলি করার দরকার হয়, আপনার যদি গুলি করার ইচ্ছা হয়, আমরা সবাই বুক খুলে দেবো। আমরা মরে যাবো, আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়েন না, গুলি করবেন, আমরা চলে যাবো। আমাদের কোনো আফসোস নাই, আমাদের লাঠি চার্জ করা দরকার নাই। আপনারা গুলি করবেন, আমরা মরে যাবো, আপনাদেরও ভালো আমাদেরও ভালো। আমরা তো আপনাদেরকে হেল্প করতে চাই, আমাদের আপনারা কথা বলুন বলুন না। যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরাই বন্দি, আমরাই কারাবন্দি, আমরা হচ্ছে গরিব, তো গরিবের পেটে লাথি ছাড়া বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। জবাব ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহ দরবারে জবাব দিব। আল্লাহ দরবারে আমাদের একবার মারছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বসে বলেন। এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন। আমরা এটা করতেছিলাম শান্তিপূর্ণ কর্মসূচির মতো, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। আমরা হলে আপনারা দাঁড়ায় আছেন, এত কিছু হলো বোবার মতো দাঁড়াচ্ছেন। একটা কথা বলেন না, কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা। রইল